ইয়েনরা ডান্স শেষ করা মাত্র রিহানা উঠে আরিশাকে টেনে স্টেজে নিয়ে গেল। দুজনই কোমরে হাত দিয়ে নাচতে শুরু করে তারিফেন গানে। তাহমিদ আরিশাকে উৎসাহ দিল। আরিশা ডান্স করছে মনের খুশিতে। এটা তার পূর্ণতা, যেটা ও আরও 3 বছর আগে থেকে শুরু করেছিল। আজ সেটা পূর্ণতা পেল। লাইট অফ হয়ে গেল। আরিশা দেখে তাহমিদ কাছে নেই। আরিশা আস্তে আস্তে তাহমিদকে ডাকছে, কিন্তু তাহমিদ নেই। হঠাৎ মাইক ধরে তাহমিদ বলে উঠল, আজ আমি আমার পাপাকে স্টেজে আনবো, আমার সুপার হিরো। সবাই হাততালি দিন আমার পাপার জন্য। গালিব চোখ কুঁচকে তাহমিদের দিকে তাকিয়ে বলল, তুই কি পাগল হয়েছিস? না পাপা, আজ তুমি আর আমি ডান্স করব প্রাণ খুলে। সবাই আমাদের বাবা ছেলের বন্ডিংটা দেখুক। তাহমিদ জোর করে গালিবের হাত ধরে টেনে স্টেজে তুলে নেয়। মিউজিক বাজে। গালিব প্রথমে একটু হেসে মাথা নাড়ালেও এরপর কোমর দুলিয়ে এমন ঝাঁঝালো ডান্স করে যে পুরো উঠানে হাততালি পড়ে যায়। তৌহিদ খান পাশে দাঁড়িয়ে বলে, আমার ছেলে আর নাতিকে থামানো দায়। নিলয় পেছন থেকে বলে, আঙ্কেল, আমি নিজের দিকে তাকালে মনে হয় বুড়ো হয়ে গেছি, আর গালিবকে দেখে মনে হয় ওর আর ওর ছেলের বয়স গ্যাপ মাত্র 5 বছরের। গালিব একজন বেস্ট পাপা হয়ে গিয়ে দেখিয়েছে। যেটা আমি ওকে দিতে পারিনি সেটা ও ওর ছেলেকে দিয়ে ফুরিয়ে নিয়েছে। সব শেষে তুমুল নাচ হয়। লন্ডন তুমুকদা, তুনাক তুনাক তুন আর দিওয়ালি গার্লফ্রেন্ড গানে। রাত গভীর, সবাই মেতে আছে নাচে গানে। তাহমিদ ধীরে ধীরে আরিশার হাত ধরে, চোখে চোখ, এক গভীর মুহূর্ত। আজ শুধু মেহেদি না, আজ আমি তোর সমস্ত জীবন জুড়ে আমার নাম লিখে দিতে চাই। আরিশা কিছু না বলে কাপা গলায় ফিসফিস করে বলে, লিখে দাও, মুছতে দেব না। তাহমিদ আরিশার কাছে খুব কাছে চলে যায়। এমন সময় মিসেস ফাতেমা তাহমিদের কান ধরে টান দেয়। রোমান্স কিং, এটা চায় না, না যা খুশি তাই করবি। নানু, আমি তো জানতাম তুমি মডার্ন, কিন্তু তোমার এই কি অবস্থা? আমি আল্ট্রা মডার্ন ব্রো, তবে এইগুলোতে আমি লাই দিব না। আরিশা এই সুযোগে দৌড়ে পালায়। দিলে তো রোমান্সের 12টা বাজিয়ে। সবুরের ফল মিষ্টি হয়। কালকের দিনটা অপেক্ষা কর, তারপরে আর বাধা দিব না, বরং তারা দিব। জুনিয়র তেজ আর জুনিয়র জেনি যেন তাড়াতাড়ি আসে। তাহমিদ ফাজলামি করে বলল, মিসেস ফাতেমাকে? তোমার মতো বাগড়া দেয়া লোক থাকলে আমাদের সারা জীবন ভাই বোন হয়ে থাকতে হবে। তবে রে, দাঁড়া দেখাচ্ছি মজা। অনুষ্ঠান শেষ করে যে যার মতো ঘুমাতে চলে গেল। তাহমিদের আর কথা বলা হলো না আরিশার সাথে। বেচারা তাহমিদ মনের কষ্টে ঘুমাতে চলে গেল। আরিশাকে মেসেজ দিল, আর কত পরীক্ষা নিবি হার্ট স্টর্ম? তাহমিদ মেসেজ সেন্ড করে ঘুমিয়ে গেল। ভোর 5টা, পাখির কিচিরমিচির ডাকে উঠোন জেগে উঠেছে। বাড়ির সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে। হলুদের আয়োজন, খাবার আরও অনেক কিছু। তাহমিদ ঘুম থেকে উঠে মোবাইলে চোখ রাখে। আরিশার কোনো মেসেজ নেই। বুকের ভিতর কেমন অস্থির লাগছে। তাহমিদ দরজা খুলে বারান্দায় আসে। বাগানে গিয়ে দেখল আরিশার হলুদ ওড়নাটা পড়ে আছে, যেটা কালকে রাতে আরিশা পড়েছিল একটা গাছের নিচে। তার বুকটা ধড়াস করে ওঠে। সে দৌড়ে ঘরের ভেতরে ঢুকে ছুটে যায় আরিশার ঘরে। নিচু গলায় ডাকে, আরিশা। কেউ জবাব দেয় না। আস্তে আস্তে পর্দা সরিয়ে দেখে আরিশার খালি বিছানা। আরিশা কোথাও নেই। আরিশার টেবিলে একটা চিঠি রাখা। তাহমিদ কাপা কাপা হাতে চিঠিটা হাতে নিল। তারপরে পড়া শুরু করলো। প্রিয় পরিবার, এই চিঠিটা যখন তোমরা পড়বে তখন আমি অনেক দূরে চলে গেছি। আমি তাহমিদ ভাইয়াকে বিয়ে করতে পারবো না, তাই আমি অনেক দূরে চলে যাচ্ছি। আমাকে খোঁজার চেষ্টা করো না, আরিশা। তাহমিদের চোখ ফাঁকা হয়ে যায়। হাত থেকে চিঠিটা পড়ে যায় মেঝেতে। তাহমিদ চিৎকার করে ওঠে। তাহমিদের চিৎকার শুনে তৌহিদ খান, তুবা, গালিব, জিসান, অনি সবাই ছুটে আসে। দাদু ভাই, কি হয়েছে রে? তাহমিদ রাগে কষ্টে আস্তে আস্তে বলল, আরিশা পালিয়ে গেছে, আমার কনে পালিয়ে গেছে। তুবা ফিসফিস করে বলল, কি বলছিস? তাহমিদ চোখে জল নিয়ে বলে, আরিশা আমার বউ না, এখন কেবল একটা নাম, একটা চিঠি আর একটা শূন্যতা।
সারাটা দিন সবাই খোঁজাখুঁজি করেছে, কিন্তু আরিশার কোনো খবর নেই। তাহমিদ এক মুহূর্ত বসে থাকতে পারেনি। গালিব, তৌহিদ খান, তুবা, জিসান সবাই একদিনে ছুটেছে। গ্রামের সবাই জানে বিয়ের কনে পালিয়েছে। তৌহিদ খান বারবার ফোনে চিৎকার করে বলছেন, ওকে যেখান থেকে পারিস খুঁজে নিয়ে আয়। আমি ওরে জ্যান্ত পাইলে ছাড়ব না। আমার নাতি নাতনির বিয়ের দিন এই কেলেঙ্কারি। তাহমিদ কিছুই খায়নি, চুপচাপ বসে আছে বাগানে। চারিদিক থেকে আত্মীয় স্বজন, প্রতিবেশীদের কানাঘুষা আর পরিবারে চাপা কান্না। বিকেল 4:30, গেটের কাছে শোরগোল। সবাই ছুটে যায় দরজার দিকে, গিয়ে দেখে সামনে দাঁড়িয়ে আরিশা। লাল রঙের লেহেঙ্গা, কপালে টিকলি, চোখে একরাশ চাপা অভিমান। তার পাশে দাঁড়িয়ে একটা ছেলে, তার গলায় মালা, আরিশার বাহুতে ছেলেটার হাত রাখা। চারপাশে শোরগোল জমে ওঠে। তৌহিদ খান থমকে দাঁড়ান। তাহমিদের বুকে ধুকবুক বন্ধ হয়ে আসে। তুবা ফিসফিস করে বলে, ওর গলায় মালা কেন? আরিশার চোখে চোখ পড়ে তাহমিদের। সাথে তাহমিদ চিৎকার করে ওঠে, তুই এটা কি করলি আরিশা? তুই তো আমার ছিলি, তাহলে এই ছেলেটার সাথে কেন? আর ওর গলায় মালা কেন? আরিশা ধীরে তাহমিদের দিকে এগিয়ে আসে, সবাইকে চুপ করিয়ে বলে, ও আমার স্বামী, আমরা বিয়ে করেছি। তাহলে আমি কে ছিলাম এতদিন তোর? কেউ ছিলে না, তুমি আমার। আর এটা ছিল প্রতিশোধ তোমার দেয়া সেই সব অপমানের জন্য, যেগুলো তুমি আমাকে প্রতিনিয়ত দিতে। আমার ভালোবাসা বুঝেও না বোঝার ভান করতে। এখন বোঝো ভালোবাসা নিয়ে খেলা করলে কেমন লাগে। চারপাশে যেন পিন পড়লে শব্দ শোনা যেতে লাগলো। তাহমিদ কিছু বলার ভাষা খুঁজে পেল না। তার গলার রগ ফুলে ওঠে, চোখ লাল, মুঠো শক্ত করে দাঁড়িয়ে আছে। তাহমিদ আরিশার দিকে এগিয়ে গিয়ে সে ফিসফিস করে বলল, তুই আমার হৃদয়টা খেলনার মতো ছিঁড়ে দিলি। শুধু আমার চোখে তাকিয়ে তুই বলতিস তুই কষ্ট পেয়েছিস। তুই সেই মেয়ে যাকে আমি আমার নাম দেওয়ার কথা ভেবেছিলাম, যাকে আমি জীবনের প্রথম ভালোবেসেছিলাম। আরিশা ঠোঁট চেপে ধরে বলে, তাই তো নাম দেওয়ার আগে অপমান করতে দ্বিধা করনি কেন? আমি শুধু দেখাতে চেয়েছিলাম তাহমিদ খান তেজকে তার ভালোবাসা দিয়ে কিভাবে ভেঙে ফেলা যায়। এই কথাগুলো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে যাচ্ছিল। পেছন থেকে জিসান এগিয়ে আসে, রাগে গর্জে ওঠে। তুই এমন একটা কাজ করলি আরিশা? জিসানের শক্ত হাতের এক থাপ্পড় পড়ে যায় আরিশার গালে। তৌহিদ খান চিৎকার করে ওঠে, জিসান থামো। তুবা কেঁদে বলে, তুই এটা কেন করলি আমার ছেলের সাথে? ওর ভালোবাসার একই প্রতিদান দিলি। আরিশার ঠোঁট কেঁপে ওঠে, গালটা লাল হয়ে যায়, কিন্তু সে মাথা নিচু করে ফিসফিস করে, আমার ভুল ছিল। তোমার ছেলের মতো কাউকে ভালোবাসা আর অভিমান কখনো কাঁদে না, কেবল চিৎকার করে। তাহমিদ আরিশার দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে এসে বলে, তুই প্রতিশোধ নিলি, ঠিক আছে। এবার শোন, আমি আর তোর উপরে রাগ করব না, ভালোবাসবো না। তুই আমার জন্য মরে গেছিস। চোখের জল পেছনে ফেলে তাহমিদ চলে যায়। আরিশা দাঁড়িয়ে থাকে নিশ্চুপ, গালে জিসানের থাপ্পড়ের ছাপ, চোখে এক ফোঁটা অশ্রু। বিকেলের রোদটা ধীরে ধীরে হালকা হয়ে আসছিল। চারপাশে উৎসবের সাজগুলো যেন থেমে গেছে। আলো আছে কিন্তু উজ্জ্বলতা নেই। গানের মাইক্রোফোন নিঃশব্দ, অতিথিদের মুখগুলো থমথমে। হঠাৎ গেটের বাহিরে দাঁড়ালো ছেলেটি। রাদীপ এগিয়ে এসে বলল, আন্টি, আঙ্কেল, আরিশা এখন আমার বিয়ে করা বউ। আমি চাই না আমার বউ এভাবে আপনাদের হাতে মার খাক। আমি ওকে নিরাপদে নিয়ে যাচ্ছি। তৌহিদ খান ধমকে ওঠে, তুই কে রে, ওকে নিয়ে যাবি? জিসান আরেক পা এগিয়ে আসছিল, কিন্তু আরিশা হাত তুলে বলে, বাবাই আর কিছু বলো না। এই বাড়িতে আমার থাকার জায়গা নেই, আমার অনুভূতির কোনো মূল্য নেই, আমি যাচ্ছি। রাদীপ ওর পাশে দাঁড়ায়, গেট খুলে দেয়। আরিশা একবার পেছনে তাকায় তাহমিদকে খুঁজে, কিন্তু তাহমিদ তখনও নেই। আরিশা, তুই কেন এমন করছিস? কি হয়েছে তোর? আমি প্রতিশোধ নিয়েছি, যেটা খুব দরকার ছিল। এভাবে মনটা না ভাঙলেও পারতি আরিশা। আরিশা আর কিছু না বলে রাদীপের সাথে চলে যায়। দুজন ধীরে ধীরে গাড়িতে উঠে পড়ে। গেট বন্ধ হয়ে যায়।
ঠিক তখনই অন্য পাশে গ্যারেজ থেকে বেরিয়ে আসে একটা কালো গাড়ি। তাহমিদ স্টিয়ারিং চেপে ধরে, চোখ লাল, গতি বাড়িয়ে সে বেরিয়ে পড়ে নির্জন রাস্তায়। তেজ বাবা, শান্ত হ, এভাবে কিছু করিস না। তোবা দৌড়ে এসে চিৎকার করে ওঠে, তাহমিদ থামো বাবা, কোথায় যাচ্ছ? কিন্তু তাহমিদ আর ফিরে তাকায় না, গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তাহমিদ গাড়ি থামায় একটা পরিত্যক্ত রাস্তায়। চারপাশে নীরবতা, কেবল রাতের বাতাস। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে আকাশে চাঁদ নেই, বাতাসেও কেমন এক নিঃশ্বাস ঘোলা গ্রান। ভেতরে জমে থাকা ক্ষোভ আর কষ্ট একসাথে বুকে ধাক্কা দেয়। তার মনে শুধু ঘুরে ফিরে সেই দৃশ্য, আরিশা মালা পরে আছে আর পাশে দাঁড়িয়ে সেই অপরিচিত ছেলে রাদিফ। তাহমিদ জানালার পাশে মাথা রেখে ফিসফিস করে বলে উঠল, ভুল করেছিলাম, ওকে বুঝতে পারিনি, কিন্তু এখন আর কিছু অবশিষ্ট নেই। অন্যদিকে আরিশা গাড়িতে বসে রাস্তার দিকে তাকিয়ে মনে মনে বলে, তাহমিদ ভাইয়া, তুমি আমার ছিলে এখনো হয়তো আছো, কিন্তু আমি তোমায় আর ছুতে পারবো না। নিঃসঙ্গ এক রাস্তায় গাঢ় অন্ধকারে বসে আছে তাহমিদ, চোখ বন্ধ করে গভীরভাবে ভাবে কিছুক্ষণ। তারপর হঠাৎ চোখ দুটো খোলে। এক মুহূর্তের জন্য দেরি না করে পকেট থেকে ফোন বের করে ডায়াল করে পাপা নামে সেভ করা সেই নাম্বারে। গালিব তাহমিদের নাম্বার দেখে তাড়াতাড়ি করে ফোন রিসিভ করলো। কল রিসিভ হতেই কণ্ঠে আগুন। পাপা? গালিব ভেজা কণ্ঠে বলে উঠল, হ্যাঁ বাবা। আরিশার পাশে যে ছেলেটা ছিল, আমি তার সব ডিটেলস চাই এখনই। কোথায় থাকে, কি করে, পরিবারকে, অতীত কি, একটাও বাদ যাবে না। আমি ওকে নিজে খুঁজে বের করব। লাইনের ও প্রান্তে কিছুক্ষণ নীরবতা, তারপর গালিবের গলা ঠান্ডা কিন্তু ভারী। ঠিক আছে, আমি আজকে লাগিয়ে দিচ্ছি। 1 ঘন্টার মধ্যে তোর হাতে থাকবে ওর সব কিছু, কিন্তু তুই মাথা ঠান্ডা রাখিস বাবা। তাহমিদের কণ্ঠ কঠিন করে বলল, আমি ঠান্ডা আছি পাপা, কিন্তু এবার আর কেউ আমার কাছ থেকে কিচ্ছু ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। তাহমিদ কল কেটে দেয়। গভীর নিঃশ্বাস ফেলে গাড়ির জানালায় ঠকঠক করে মাথা ঠেকিয়ে ফিসফিস করে বলে, তুই যদি অভিনয় করে থাকিস, আমি এবার তাহলে তোকে বাস্তব দেখাবো আরিশা আহমেদ জেনি। তুই এখনো এই তাহমিদ খান তেজকে ঠিক মতো চিনে উঠতে পারিসনি। সন্ধ্যা নেমে এসেছে। তাহমিদ তখনও গাড়ির ভেতরেই বসে। বাহিরে ঝড়ো বাতাস, আকাশে মেঘ, বুকের ভেতরে আগুন। হঠাৎ ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে পাপা। কল রিসিভ করে চুপচাপ কানের কাছে আনে। ওপাশ থেকে গালিবের কণ্ঠ। তেজ। তাহমিদ শান্ত গলায় বলল, বলো পাপা। গালিব গম্ভীর সুরে বলল, তোর বলার পর আমি লোক লাগিয়েছি। রাজ নিজে দেখছে বিষয়টা, কিন্তু একটা অদ্ভুত জিনিস ঘটছে। তাহমিদের গলা ভারী হয়ে ওঠে। কি হয়েছে? এই রাফিদ নামে কারো ব্যাকগ্রাউন্ড ঠিকভাবে পাওয়া যাচ্ছে না, কলেজের রেকর্ড ক্লিয়ার না, ফ্যামিলির খবর পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে সব কিছু খুব সতর্কভাবে মুছে ফেলা হয়েছে। তাহমিদের চোখ কুঁচকে যায়, চোয়াল শক্ত হয়ে ওঠে। গালিব আবার বলে, তবে একটা জিনিস পাওয়া গেছে, ও এখন কোথায় আছে সেটা নিশ্চিতভাবে জানা গেছে। লোকেশন, ঠিকানা আমি তোকে পাঠিয়ে দিচ্ছি, তুই এখনই গেলে ওকে পেয়ে যাবি। তবে তেজ, মাথা গরম করিস না, প্ল্যান ছাড়া আগানো চলবে না। তাহমিদের গলা ঠান্ডা কিন্তু আগুনে ভরা কণ্ঠে বলল, পাপা আমি শুধু কথা বলবো, বাকিটা সময় ঠিক করে দেবে। তুমি লোকেশন দাও পাপা। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে লোকেশন শেয়ার বাই পাপা। তাহমিদ এক ঝটকায় গাড়ির গতি বাড়িয়ে দেয়। মুখে তখন একটা কঠিন নির্লিপ্ত হাসি। সে এখন আর ভালোবাসা খোঁজে না, সে ছিনিয়ে নেওয়া ভালোবাসার বিচার চায়। সন্ধ্যার ঠিক পরে ঝিম ধরা এক পুরনো রিসোর্টের সামনে গাড়ি দাঁড় করায় তাহমিদ। লোকেশন যেটা গালিব পাঠিয়েছে, এখন ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে রাদিফ আর আরিশা। দরজার সামনে। দরজা ঠেলে ভেতরে ঢুকে দরজার শব্দে চমকে তাকায় আরিশা। তার মুখে আতঙ্ক, চোখে বিস্ময়। তাহমিদের চোখে ঝড়। পা গুড়িয়ে এগিয়ে যায় আরিশার দিকে। আরিশার কবজি শক্ত করে ধরে নিঃশব্দে বলে, তাহমিদ খান তেজ হারতে কখনো শেখেনি। আমি হারি না আরিশা, আমার যেটা আমি সেটা ছিনিয়ে নেই। কিভাবে ছিনিয়ে নিতে হয় সেটা আমি ভালো করে জানি। আরিশা
ঠোঁট কাঁপিয়ে বলে, তুমি কেন এখানে এসেছো? চলে যাও। আমি এখানে থাকতে আসিনি, যেটা আমার সেটা নিতে এসেছি। ঠিক তখনই রাদীপ সামনে এসে দাঁড়ায়। তার চোখে চ্যালেঞ্জের আগুন। সে গম্ভীর গলায় বলে, তুমি আমার বউয়ের সঙ্গে এভাবে কথা বলতে পারো না। আরিশা এখন আমার বউ, ওকে নিয়ে যেটা ইচ্ছা সেটা আমি করব। এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই রাদীপ হুট করে আরিশাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তাহমিদের চোখ রক্তবর্ণ হয়ে ওঠে, নাকের ভেতর দিয়ে ওঠে এক গর্জন। এক মুহূর্ত আর কোনো ভাবনা নয়, তাহমিদের ডান মুঠো আঘাত করে রাদীপের নাকে। একটা ভাঙচুর শব্দে নাক ফেটে রক্ত বেরিয়ে আসে। রাদীপ ছিটকে পড়ে গেলেও উঠে দাঁড়ায়, তারপর ঝাঁপিয়ে পড়ে তাহমিদের উপর। তাদের মধ্যে শুরু হয় তীব্র হাতাহাতি, ঘুষি, ধাক্কা, চুল ধরে টানাটানি। চোখে চোখে আগুন, মুখে মুখে ঘৃণা। আরিশা চুপচাপ দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাদের দুজনের এমন মারামারি দেখে আরিশা চিৎকার করে ওঠে, থেমে যাও প্লিজ, থেমে যাও, তোমরা দুজন এভাবে নয়। কিন্তু কেউ শুনছে না। এই মুহূর্তে ওরা দুজন একজন প্রাক্তনের প্রেমে পড়া, আরেকজন এখনকার অধিকারের দম্ভে দগ্ধ। একটা চেয়ার ভেঙে পড়ে, টেবিল উল্টে যায়। আরিশা কাঁদছে, তার চোখে শুধু একটাই কথা, এটা তো আমি চাইনি। কিছুক্ষণ পর ঘর ভাঙচুরে ভরা রক্ত ঝরে রাদীপের ঠোঁট থেকে, তবুও সে হেসে বলে, তুই জানিস না তোর সেই আরিশা আমার কাছে কিভাবে এসেছিল। চোখে পানি, বুকে আফসোস। আমাকে বলেছিল তোর মতো বদরাগে অহংকারী একটা ছেলের সঙ্গে আর এক মিনিটও থাকা যায় না। সে আমার বুকে মাথা রেখেছিল, আমাকে বলেছিল তুই শুধু শরীর চাস, মন না। তাহমিদের চোখ মুহূর্তেই রক্তাভ হয়ে ওঠে, গলার রগ ফুলে ওঠে, মুঠো শক্ত হয়ে ওঠে। তাহমিদ গর্জে ওঠে, তুই আমার আরিশাকে নিয়ে মুখ খুলেছিস, আর বেঁচে থাকবি এটা আমি সহ্য করব? চোখের সামনে যেন সব লাল হয়ে ওঠে। তারপর সে ঝাঁপিয়ে পড়ে রাদীপের উপর। ঘুষি, লাথি, চেয়ারে আঘাত, মেঝেতে চেপে ধরে। তাহমিদের আঘাতে রাদীপের মুখ ফেটে যায়, হাঁটুর হাড় ভেঙে যায়, হাতে থ্যাতলানো ঘা পড়ে। রাদীপ গড়াগড়ি খাচ্ছে মেঝেতে, আধা মরা দেহ নিয়ে। আরিশা তাহমিদকে থামাতে যায়, কিন্তু তাহমিদ থামে না, চোখে রাগের লাল আগুন। এক সময় আরিশার কান্নার শব্দে সে থমকে দাঁড়ায়, ঘামে ভেজা মুখ, নিঃশ্বাসে আগুন। আরিশার দিকে এগিয়ে গিয়ে বলে, এনাফ, অনেক হয়েছে তোর এই নাটক, এখন তুমি শুধু আমার। কোনো কথা না বলে আরিশার দিকে এগিয়ে গিয়ে এক ঝাটকায় তাকে নিজের কাঁধে তুলে নেয়। আরিশা তখনও কাঁদছে, কিন্তু প্রতিবাদ করছে না। সে জানে তাহমিদ এখন কিছু শোনার অবস্থায় নেই, তাই রাগই এখন তাকে আবার কাঁধে তুলে নিচ্ছে। যেতে যেতে তাহমিদ পেছন ফিরে দেখে রাদীপ মেঝেতে পড়ে আছে, নিঃসাড়। তাহমিদ অন্য হাতের আঙ্গুল নেড়ে ওয়ার্নিং দিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে। তাহমিদ নিচু গলায় বলে, তুই ভাবছিলি তোকে আমি ছেড়ে দিব? তুই শুধু ভুল করেছিস, তুই নিজের কবর নিজে খুঁড়েছিস। তারপর সে দরজা দিয়ে বেরিয়ে যায়। আরিশাকে কাঁধে তুলে বলে, তাহমিদ খান তেজ নিজের জিনিস নিজের কাছে রাখতেই পছন্দ করে। লোকেশনটা এখনো কাঁপছে, সহিংসতার ছাপ নিয়ে মেঝেতে রক্ত, দেয়ালে হাতের দাগ, ভাঙা কাঁচ ছড়িয়ে ছিটিয়ে। গালিব ধীরে ধীরে ঘরে ঢুকে, চোখ কুঁচকে চারপাশে দেখে। তার মুখের ভাব বদলে যায় যখন সে দেখে রাদীপ মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু তাহমিদ আর আরিশা কোথাও নেই। গালিব একটু ঘাবড়ে যায়। গালিব গম্ভীর গলায় বলে, তাহমিদ, আমি জানতাম তুই এমন কিছুই করবি। গালিব পেছন ফিরে চিৎকার করে ওঠে, ডাকছে, নিলয়, ভিতরে আয় তাড়াতাড়ি। নিলয় ছুটে এসে দৃশ্য দেখে এক মুহূর্ত থমকে যায়, তারপর বলে, ও মা, একেই বলে খাঁটি খানবাড়ির রক্ত। ছেলের রাগ বাপকে ছাপিয়ে গেছে দেখি। গালিব দৃঢ় কণ্ঠে বলে, বাঘ বিতর্ক বাদ দে, একে তাড়াতাড়ি গাড়িতে তোল। ও হসপিটাল পর্যন্ত টিকবে কি না জানি না। নিলয় আর গালিব মিলে রাদীপকে তুলে ধরে নিয়ে যেতে যেতে নিলয় বলল, তুই অন্তত আমাকে আগে ফোন করে বলতি নিলয় তৈরি হয়ে থাক, কাউকে হসপিটালে নিতে হবে। কিন্তু তোর ছেলে তো রীতিমতো দারোয়ান ছাড়াই কফিন বানিয়ে দিয়ে গেছে। গালিব চুপচাপ শুনছে, গম্ভীর চোখে চারপাশে তাকায়।
গালিব টেনশন করছে, পুলিশ কেস হলে তার ছেলের সমস্যা হতে পারে। আর আমার পুরা কপাল, তোরা বাপ ছেলে মারামারি করিস আর হসপিটালে নিয়ে যেতে হয় আমায়। কি কপাল রে ভাই আমার। গালিব হালকা গলায় বলে, তুই ভাগ্যবান, তোকে অন্তত জানিয়ে এনেছি। আমি পৌঁছাতে একটু দেরি করলেই লাশ নিয়ে যেতে হতো। নিলয় হেসে ওঠে। তোরা এই হিউমারটা বাদ দে প্লিজ। লাশের মতোই ভয় পাই আমি এখন তোকে আর তোর ছেলেকে। গালিব গাড়ি স্টার্ট দিল। গালিব নিজের চোখে রক্তাক্ত রাদীপের চেহারা দেখে কিছুটা চিন্তা। বগুড়া মেডিকেল হসপিটাল, রাত 9টা। গালিব ছুটে চলে যাচ্ছে ভিতরের দিকে। নিলয় বসে রাদীপকে ধরে রেখেছে। গালিব চিন্তিত কণ্ঠে বলে, ভর্তি করে আইসিইউতে নিয়ে যেতে হবে, এ ছেলে মরলে। নিলয় বিরক্ত কণ্ঠে বলল, তাহলে তো একটু শান্তি হতো, তোর ছেলের মাথা ঠান্ডা হতো অন্তত। গালিব দাঁতে দাঁত চেপে নিলয়কে বলল, তুই চুপ করবি ভাই। তাহমিদদের মাথা ঠান্ডা হবে তখনই যখন ও যাকে চায় তাকে পাবে। রাত 9:30। তাহমিদ আরিশাকে নিয়ে এসেছে কাজী অফিসে। ঘরে ঠান্ডা বাতাস বইছে, দেয়ালে সাদা আলো, আগরবাতির গন্ধে বাতাস ভারী। আরিশা কাঁদছে, মুখে অশ্রু আর চোখে ভয়। তাহমিদ চুপচাপ তার সামনে দাঁড়িয়ে, দৃষ্টিতে আগুন। তুই পালিয়ে বিয়ে করেছিস, আমায় শিক্ষা দিতে চেয়েছিস, অন্য একটা রাস্তার ছেলের পাশে নিজের নাম লিখেছিস। এখন আমার পালা তোর নামের পাশে আমার নাম লেখার। আরিশা অসহায়ের মতো বলে, তুমি জোর করে করছো, কিন্তু সবকিছু। তাহমিদ কাছে এগিয়ে যায়, গভীর গলায় ফিসফিস করে বলে, তেজ হাঁটতে শেখেনি, আর যেটা আমার সেটা আমি ছিনিয়ে নেই। কাজী দোয়া পড়ানো শুরু করলো। তাহমিদ নিজেই আগে সিগনেচার করে দিল। আরিশা চোখ বন্ধ করে কেঁদে ফেলে। তাহমিদ 3 বার কবুল বলল, কিন্তু আরিশার বেলা আরিশা চুপ করে আছে। তাহমিদ আরিশাকে ধমক দিয়ে বলল কবুল বলতে। ভাইয়া এমনটা না করলেও পারতে। আমি সুন্দরভাবে বিয়ে করতে চেয়েছিলাম তোকে, কিন্তু তুই যেটার মূল্য দিতে পারলি না। এখন চুপচাপ কবুল বলে দে আরিশা। আরিশা আর কোনো উপায় না পেয়ে কবুল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। আজ থেকে তুই আমার। তোর চোখের পানি, তোর ঘৃণা, তোর প্রতিশোধ সব আমার। এখন তুই পালিয়ে যাওয়ার চেষ্টাও করিস না, কারণ এবার তুই কোথাও যেতে পারবি না। আরিশা থমকে যায়, 1 ফোঁটা অশ্রু পড়ে, ঠোঁটে কান্না করছে। তাহমিদের চোখে বিজয়ের হাসি। রাত 10টা। জিশানের বাড়ির ড্রয়িং রুম এখনো আলোয় ঝলমল, কিন্তু একটু উষ্ণতাও নেই, শুধু চিন্তা, আতঙ্ক আর নিঃশব্দ যুদ্ধ। গালিব বারবার ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকাচ্ছে। ফোন সুইচ অফ। গালিবের কণ্ঠ স্তব্ধ। ফোন বন্ধ? তেজের ফোন কখনো বন্ধ হয় না। তুবা কাপা গলায় বলল, আমার ছেলেটা কোথায়, কিছু বললেও তো? মুলান টেবিলে বসে থমথমে মুখে বলল, আঙ্কেল, তাহমিদ যদি আউট অফ কন্ট্রোল হয়, জানো না কি করতে পারে ও। ইয়েন চোখ নিচে করে ফিসফিসিয়ে বলল, ও একটা বুরুটের মতো, যদি ছাড়তে দেওয়া হয় লক্ষ্যেও গিয়ে ঠেকে, ব্যাপারটা ভয়ঙ্কর। তুবার মুখ লাল হয়ে যাচ্ছে। আরিশার পালিয়ে বিয়ে, হাসপাতালের ঘটনা, বুকে একটার পর একটা আগুন জ্বলছে। গালিব ঠান্ডা গলায় বলে, আমরা ছায়া হব, কিন্তু তেজের পথ থামাবো না। যে পথ সে শুরু করেছে সেটা শেষ করতেই হবে। মুলান উদ্বিগ্ন কণ্ঠে বলল, কিন্তু শেষটা যদি অনেক ভয়ঙ্কর হয়? গালিব তাকায় মুলানের দিকে, ঠান্ডা চোখে হালকা হাসি দিয়ে বলল, তেহরানে একটা কথা বলতো, মনে আছে? যে ভাঙতে চায় পৃথিবী তাকে ভাঙতে দাও। তাহমিদ অন্তত হারতে পারে না। ইয়েন দীর্ঘ নিঃশ্বাস ফেলে আনমনে বলল, স্লাইডের মতো একবার খুঁকি দিলে চাইলে ফোনা তুলে বীজ ঢালবে। বিয়ে সম্পন্ন করে আরিশাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। তাহমিদ গাড়ি ড্রাইভ করে একটা হোটেলের সামনে দাঁড় করালো। বিলাসবহুল হোটেলের সুইটে চুপচাপ দাঁড়িয়ে আরিশা, কিন্তু চোখ যেন সব কিছু হারিয়ে বসে আছে। পেছন থেকে দরজা খুলে ভেতরে ঢুকে তাহমিদ। তার চোখ জ্বলছে, ঠোঁটে চেপে রাখা, কিন্তু চোখে আগুন। তাহমিদ ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়। এই সাজ তোর ওপর খারাপ লাগছে, বউ হওয়ার অভিনয়টা তো বেশি করলি।
আরিশা মাথা নিচু করে আছে। আমি তোমার বউ না, আমি রাফিদের বউ, আর এটা একটা ভুল। একটা প্রতিশোধ নিলে তুমি আমার উপরে। তাহমিদ ফিসফিসিয়ে ঠোঁটের কোণে বেঁকে বলল, ভুল? যে খেলাটা তুই শুরু করেছিস তার নাম প্রতিশোধ না, প্রলোভন। আর তোর মতো মেয়েরা যখন আগুন জ্বালায় তখন আমার মতো পুরুষেরা ছাই করতে জানে। তাহমিদ হাত ধরে টান দেয়, আরিশা পড়ে যায় বিছানায়। তাহমিদ আরিশার দিকে আস্তে আস্তে এগিয়ে আসে, আরিশার ঘাড়ের কাছে খুব কাছে মুখ নিয়ে যায়। আরিশা কাঁপা কণ্ঠে বলে, কাঁদতে কাঁদতে বলল, না 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 ভাইয়া, দয়া করে আমাকে ছেড়ে দাও প্লিজ। তাহমিদের চোখ জ্বলতে থাকে, কিন্তু হঠাৎ সে থেমে যায়। তার দু হাত কাঁপছে, চোখের ভেতর ভীষণ লড়াই। তাহমিদ হঠাৎ পেছনে ঘুরে যায়, মুষ্টিবদ্ধ হাতে নিজের চোয়াল চেপে ধরে। আমি চাইলেই পারতাম, কিন্তু না। তুই যেমন ভাবিস আমি সেই জানোয়ার না। তুই বলেছিলি না আমি শুধু তোর শরীর চাই না। আমি শুধু তোর শরীর না, তোর আত্মা, তোর ভালোবাসা, তোর হাসি সবকিছু চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে একটা দানব বানিয়ে দিলি। আরিশা উঠে বসে চোখে পানি নিয়ে বলল, তুমি যা বলেছিলে ভালোবাসি না, এই কথাটাই আমাকে ভেঙে দিয়েছে। তাহমিদ ধীরে ধীরে পাশে বসে খুব নিচু গলায় বলে, বলেছিলাম কারণ আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম, কিন্তু আমি তোকে অনেক ভালোবেসেছিলাম। তোর চোখে ভর করে আমি বাঁচতে শিখেছিলাম, আর আজ সেই চোখে আমাকে ধোঁকা দিয়ে দিল। একটা দীর্ঘ নীরবতা। তারপর তাহমিদ উঠে দাঁড়ায়, বিছানার পাশে একটা বালিশ ও কম্বল নিয়ে সোফার দিকে চলে যায়। তুই তোর মতো থাক, আমি তোকে ছুঁয়েও দেখব না। আমি হয়তো রাগী, অভিমানী, কিন্তু তোকে কষ্ট দিয়ে নিজের ভালোবাসাকে নোংরা করব না। তুই যদি কখনো ফিরে আসতে চাস, আমি তার জন্য অপেক্ষা করব। ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কেটে যায়নি। বিলাসবহুল হোটেলের সামনে একটা কালো গাড়ি দাঁড়িয়ে। তাহমিদ গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়িয়ে আরিশা, বিবর্ণ, নিঃশব্দ, ক্লান্ত। তাহমিদের চোখে অদ্ভুত এক শান্ত ধ্বংসযজ্ঞ, যেন রাতের ঝড়ের পর ক্ষণিকের বিরতি। তাহমিদ ঠান্ডা গলায় বলল, চল। আরিশা কিছু বলল না, কাপড় ঠিক করে চলল গাড়ির দিকে। তীব্র জেদ আর কান্না একসাথে গিলে নিয়েছে সে, চোখে তীব্র ঘৃণা আর আহত বিশ্বাস। গাড়ি ছুটছে জিশানের বাড়ির উদ্দেশ্যে। আরিশা কাচের দিকে মুখ করে বসে আছে। তাহমিদ একবারও চোখ ফেরায় না আরিশার দিকে, কিন্তু তার বুকের ভেতরটা পড়ছে, তবু মুখে শান্তির মুখোশ। তুই আমাকে বিশ্বাসঘাতক ভাবিস, তাই না? আরিশা তাকালো না, ঠোঁট দুটো শক্ত করে রাখলো। মনে হচ্ছে অনেক কিছু লুকিয়েছে তার মনে, কিন্তু সেটা প্রকাশ করছে না। আমি হার মানি না আরিশা, তুই আমার ছেলে আছিস, থাকবি, সেটা পছন্দ হোক বা না হোক। বাড়িতে তোবা, গালিব, মোলান, ইয়েন, অনি, জিসান, মিসেস ফাতেমা সবাই চিন্তিত। ফোন বন্ধ, সন্ধান নেই তাহমিদ ও আরিশার। হঠাৎ গেটের শব্দে সবাই ছুটে গেল গেট খুলতে। দেখলো তাহমিদ আর আরিশা দাঁড়িয়ে। আরিশা মাথা নিচু করে, চোখ ফুলে লাল। অনি, তোবা ছুটে গেল, আরিশাকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু আরিশা পিছিয়ে গেল। জিসান ঠান্ডা গলায় বলল, তাহমিদ, এটা কি করছিস? তাহমিদ শুধু একটাই কথা বলল, যা আমার তা কেড়ে নিয়ে এসেছি, বিয়ে করেছি, আরিশা এখন আমার স্ত্রী। ঘরে যেন মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। আরিশা চুপ, কান্না জমে আছে চোখে। ঘরের ভেতরে এক নিমিষে নেমে এলো নিস্তব্ধতা, যেন সবাই একসাথে নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে। তাহমিদের ঠান্ডা কণ্ঠে উচ্চারিত কথাটাই সবাই শুনেছে। তুবার চোখ কপালে, গালিব ঠোঁট চেপে দাঁড়িয়ে। মুলান আর ইয়েন, তাদের মুখে শুধু অবিশ্বাস। জিসান ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ালো তাহমিদের সামনে, তারপরে বলল, বিয়ে করেছিস এভাবে? আর রাফিদ, তার কি হবে? সে তো... তাহমিদের চোখে আগুন, কঠিন কণ্ঠে বলল, সে অন্যের স্ত্রীর গলায় মালা পরিয়েছে, আমি কেবল ওর ফুলটা শুধরে দিয়েছি। মাঝখান থেকে অনি বলল। সবার দৃষ্টি এবার আরিশার দিকে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে, ঠোঁট কামড়ে ধরা, কিছু বলতে পারছে না, শরীরটা যেন ঝড়ের পর বিধ্বস্ত। তাহমিদ বলল, আমি কাউকে কিচ্ছু প্রমাণ করতে চাই না, আমি শুধু আবার ভালোবাসা ফিরিয়ে এনেছি, এটাই আমার শেষ কথা। বাড়িতে থমথমে পরিবেশ।
একদিকে সবাই চুপচাপ, অন্যদিকে আরিশা গুম হয়ে বসে আছে। আর তাহমিদ, সে যেন কারো চোখে চোখ রাখতে পারছে না। গালিব অনেকক্ষণ ধরে ছেলেকে নীরবভাবে দেখছিল, তারপর গভীর গলায় বলল, তাহমিদ আমার সঙ্গে একটু বাহিরে আয়। তাহমিদ কিছু না বলেই উঠে দাঁড়ালো। চারপাশে কৌতূহলী চোখ, কিন্তু কেউ কিছু বলল না। বাড়ির পেছনের বাগানে এসে দাঁড়ায় দুজন। বাতাস ভারী, যেন কথা বলার আগেই কিছু টের পাচ্ছে। গালিব হঠাৎ থেমে দাঁড়ালো, তার চোখে কঠোরতা আর হৃদয়ের ভার। তুই কি করছিস জানিস? তাহমিদ মুখ না তুলেই বলল, যা আমার তা আমি নিজের করে নিয়েছি বাবা। গালিব চোখ রাঙিয়ে বলে উঠল, নিজের করে নেওয়া আগে বোঝার চেষ্টা করিস আরিশা কি চায়, ওর সম্মতি ছাড়া কিছু করিস না। তাহমিদের চোখের রাগের ঝিলিক, কিন্তু বাবার সামনে সে কখনো পুরোপুরি কঠিন হতে পারে না। পাপা, আমি ওকে ভালোবাসি, কিন্তু ও প্রতিশোধ নিয়েছে আমার উপর। আমি হারতে পারি না, তাই ওকে বিয়ে করেছি, এর বেশি কিছু না। গালিব ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তুই শুধু ছিনিয়ে নিয়ে নিছিস, কিন্তু ওর মন, ওর বিশ্বাস, সেগুলো কি করলি? জোর করে বিয়ে করে ভালোবাসা জিতে নেওয়া যায় না তিজ। তাহমিদের চোখ টলমল করে বলে উঠল, আমি শুধু চাই ও বুঝুক আমি ওকে ছাড়া থাকতেই পারি না। আমি পাগল হয়ে যাচ্ছিলাম পাপা, যখন ওই রাস্তার ছেলেটার হাত ধরে বেরিয়ে যাচ্ছিল। গালিব ধীরে হাত রাখলো ছেলের কাঁধে, তারপর বলে উঠল, তোর ভালোবাসার কোনো ঘাটতি নেই, কিন্তু তোর পদ্ধতি ভুল ছিল। এখন শুধুই ওর আস্থা ফেরাতে হবে। মনে রাখা, জিততে গেলেই সব শেষ না, জয়ের পথ দায়িত্ব শুরু হয়। তাহমিদ কিছু না বলে মাথা নিচু করলো। তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু এছাড়া তার কাছে কোনো উপায় ছিল না আরিশাকে আটকে রাখার। বাবা ছেলে সেই গভীর কথোপকথনের পর কিছু সময় চুপচাপ কেটে যায়। তারপর হঠাৎই তাহমিদ পেছন ফিরে বলে উঠল, পাপা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আরিশাকে আর কোনো দিনও কষ্ট দিব না, আর ওর সম্মতি ছাড়া কিচ্ছু করব না। কিন্তু এখন রাফিদের বায়োডাটা যেভাবেই হোক আমার চাই। আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি না এমন কাউকে যে হুট করে এসে আমার ভালোবাসাকে নিজের বলে দাবি করে। ও নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। গালিব তার ছেলের চোখের আগুন বুঝতে পেরেছে। তুই যা বলছিস তার মানে বুঝতে পেরেছি। আমি রাজকে ফোন দিচ্ছি। তারপর পকেট থেকে ফোন বের করে সরাসরি রাজকে ফোন দিলেন, ঢাকার স্পেশাল ব্রাঞ্চে। রাজ, কাল যে বলেছিলাম ওই ছেলেটার ফুল ব্যাকগ্রাউন্ড চাই, ঠিকানা, আত্মীয়, ব্যাংক অ্যাকাউন্ট, বিদেশে যাওয়া, এমনকি স্কুল লাইফ পর্যন্ত। এক ফোঁটা তথ্য যেন বাদ না পড়ে। আমার ছেলের ভবিষ্যতের সঙ্গে খেলেছে, আমি ওর শেষ দেখতে চাই। ফোন রেখে গালিব তাকালেন তাহমিদের দিকে। ওই পাশ থেকে রাজ কি বলল সেটা শোনা গেল না। গালিব ফোন রেখে বলল, রাজ মাঠে নামছে, এবার সত্যিটা বের হয়ে আসবেই, কিন্তু তুই মনে রাখিস, প্রতিশোধে নয়, প্রমাণে বিশ্বাস রাখতে হয়। তাহমিদের চোখে খেলা করে এক ধরনের দৃঢ়তা। আমি প্রমাণেরও অপেক্ষা করব, কিন্তু আমার ভালোবাসাকে কেউ এভাবে নিয়ে চলে যাবে সেটা আমি বরদাস্ত করব না পাপা। আরিশা নিজের ঘরে বসে, আজকের ঘরটা নিস্তব্ধ। সকালের সূর্যের আলো জানালার ফাঁক গলে পড়েছে আরিশার মুখে। বিয়ের শাড়িটা এখন কেমন নিষ্প্রাণ, ভেজা চোখ আর ঠোঁট কাঁপছে। কান্না চেপে রাখার চেষ্টায় দরজায় কড়া না নেড়ে ভেতরে ঢুকে আসে অনি। ধীর পায়ে গিয়ে মেয়ের পাশে বসে দীর্ঘ এক মুহূর্ত চুপ থেকে বলল, আরিশা আম্মু, একটাও কথা বলবি না আমার সাথে? আরিশা চোখ তুলেও তাকায় না, নীরবে কাঁদতে থাকে। তার দম বন্ধ হয়ে আসছে যেন। অনি কাপা কণ্ঠে বলে, তুই যা করেছিস সবাই অবাক, কিন্তু তোর চোখে যা দেখছি তাতে মনে হচ্ছে তোর ভিতরে আগুন জ্বলছে। সত্যিটা কি বল মা, আমি তোকে দোষ দিতে আসিনি, শুধু জানতে চাই আমার মেয়ের হৃদয়ের কথা। আরিশা আর সহ্য করতে পারে না, হঠাৎই অনির দিকে ঝুঁকে পড়ে, তাকে জড়িয়ে ধরে, বুক ভিজিয়ে ফেলে নিজের অশ্রুতে। আম্মু, আমি ভালো থাকতে চাইছিলাম, কিন্তু বাক্যটা শেষ করতে পারে না। আরিশা গলার কণ্ঠ দলা পাকিয়ে আসে। অনির হাতটা চুলে রাখে মেয়ের, নরম স্বরে বলে, তুই বলিস না মা, আমি শুনবো না, শুধু থাক, আমার বুকের কাছে থাক।
তাহমিদ গাড়ির স্টিয়ারিংয়ে শক্ত করে হাত রাখে, চোখে একরোখা আগুন। গতকালের সব ঘটনার দৃশ্য বারবার ঘুরছে মাথায়। তাহমিদ নিজেই নিজের সঙ্গে কথা বলে, এইবার শেষ। যে আমার মন নিয়ে খেলেছে তাকে আমি শেষ করে ছাড়বো। গাড়ি হসপিটালের দিকে ছুটে চলে যাচ্ছে। একদিকে অন্য প্রান্তে রাজ ফোন করে গালিবকে ফোনের ওপাশ থেকে রাজ বলে, গালিব, তুই যেটা জানতে চাচ্ছিস সেটা আমি জেনে ফেলেছি। গালিব দাঁড়িয়ে যান, নিজের জানালার সামনে, কণ্ঠটা গম্ভীর। বল রাজ, কেউ কি তার পরিচয়? রাজ একটু থেমে বলে, রাফিদের আসল নাম রাফিদ হোসেন মাহি। ওর বিরুদ্ধে 3টা নারী নির্যাতনের কেস ছিল আগেও। ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করত। জেলও খেটেছে এই নামেই। ইন্টারপোলেও নজরদারিতে ছিল। গালিব স্তব্ধ, চোখ দুটো রক্তিম হয়ে ওঠে রাগে ও বিষময়ে। তারপর রাজ আরো বলে, এই ছেলেটা শুধু আরিশার জন্য না, পুরো পরিবারের জন্য হুমকি। ওর সাথে কেউ থাকলে বিপদ অবধারিত। গালিব মনে মনে ফিসফিস করে নিজেকেই বলে, তেজ ঠিক করেছে। গালিবের কণ্ঠ তীব্র কণ্ঠে বলল, রাজ, আরো কিছু আছে যেটা আমরা জানি না। রাজ চুপচাপ কিছুক্ষণ, তারপর বলে, হ্যাঁ দোস্ত, সবচেয়ে বড় তথ্যটা এখন বলছি। রাফিদ রাশিদ খানের ছেলে। গালিবের চোখ কপালে। রাশিদ? সেই রাশিদ? হ্যাঁ, তোর সৎ ভাই, তোর বাবার বড় ছেলে তৌহিদ আঙ্কেলের সবচেয়ে বড় শত্রু, যার জন্য একবার তোরা গোটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছিলি। সেই রাশিদেরই ছেলে রাফিদ। গালিব চেয়ারে বসে পড়েন। তাহলে এটা শুধু প্রতিশোধ না, এটা ছিল ষড়যন্ত্র। আমাদের ঘরে ঢুকেই আমাদের ধ্বংস করার চেষ্টা। রাজ বলে, তেজকে সময় দাও। যদি নিজের হাতে এই শত্রুকে শেষ করে, তাহলে সেটা পুরো খান পরিবারকে রক্ষা করার জন্য একটা পথ হবে। গালিবের চোখ দুটো আগুনের মতো জ্বলে ওঠে। রাজকে বলল, তাহমিদকে থামাবো না। এইবার ওর পথে আমাদের সঠিক পথ। আমি আমার ছেলের সাথে থাকবো ঢাল হয়ে। হাসপাতালের করিডোরে এক পায়ে দাঁড়িয়ে থাকা রাদীপের মুখে জেদ, মুখ চোখ ঠোঁট সব ফুলে আছে, হাতে ব্যান্ডেজ, স্যালাইনের পাইপ ঘাড়ে ঝুলছে, কিন্তু চোখে এখনও লেগে আছে হটকারী অহংকার। তাহমিদ ধীরে ধীরে এগিয়ে আসে। মুলান আর ইয়েন পেছনে দাঁড়িয়ে, কিন্তু ওদের মুখ থমথমে, কেউ কিছু বলছে না। রাদীপ ঠোঁট বাঁকিয়ে বলে, তুই তো খুব সাহসী তাই না তাহমিদ খান? তেজ বউকে বসে রাখতে পারিস না, আবার তার জন্য হিরোগিরি করিস। তাহমিদের চোখে আগুন, গলায় রক্ত জমে ওঠে। চুপ কর তুই, খুব দ্রুত নিজের শেষ কথাটা বলে ফেলিস। রাদীপ কুটিল হেসে বলল, তুই জানিস না আমাকে ব্যবহার করে কে আমার এই খেলাটাকে সাজিয়েছে। আমি শুধু গুটি ছিলাম, আর তোকে হারানোর খেলাটা খুব মজা লেগেছে তেজ। তোকে হারিয়ে আমি তৃপ্ত। তাহমিদের চোখে লাল রেখা, মুষ্টি শক্ত হয়ে ওঠে। রাদীপ আরও এক ধাপ এগিয়ে বলে, আর হ্যাঁ, যাকে তুই ভালোবাসিস সে তো আমাকে হ্যাঁ বলেই মালা পরিয়েছে। কল্পনা কর, তোর প্রাক্তন আমার বউ। এই কথা শোনা মাত্রই এক ঘুষি গিয়ে পড়ে রাদীপের মুখে। সে পড়ে যায় মাটিতে। রাদীপ উঠে এসে জোরে ঘুষি চালায়, কিন্তু তাহমিদ সেটি পাশ কাটিয়ে এমনভাবে পেটাতে শুরু করে যে হাসপাতালের দেয়ালে ঠুকে পড়ে রাদীপ। তাহমিদের রাগ পাগলের মতো বেড়ে যায়, ঘাড়ের রগ ফুলে ওঠে। তুই আমার আরিশান নামে দাগ লাগাস, তুই আমার ভালোবাসাকে অপমান করিস। আমি তোকে আজ ছাড়বো না। রাদীপ কিছু বলতে যাচ্ছিল, তাহমিদ তখনই তার পা লক্ষ্য করে লাথি মারে। হাড় ভাঙার মতো শব্দ হয়। মৌলান চিৎকার দেয়, তেজ থামো, এবার ছাড় ওকে, মরে যাবে। কিন্তু তাহমিদ থামে না। রাদীপ আধমরা হয়ে পড়ে থাকে। তারপর তাহমিদ ধীরে ধীরে এগিয়ে গিয়ে রক্তাক্ত রাদীপকে পাশ কাটিয়ে দরজা খুলে বাহিরে যায়। তার চোখ দুটো রক্ত মতো লাল। তার মনে এখন একটাই কথা, শুধু শাস্তি না, প্রতিশোধ চাই। তাহমিদ হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে। ইয়েন আর মুলান তার পিছু পিছু। হাসপাতালের বাহিরে বিকেলের আলো,
তপ্ত বাতাসে ধুলোর হালকা ঝাপটা, রক্তমাখা হাত দিয়ে গাড়ির দরজা খুলতে যাচ্ছিল তাহমিদ। চোখে আগুন, কপালে ভাঁজ। ঠিক তখনই একটা ডাক ভেসে আসে, তাহমিদ। একটা গম্ভীর কাপা কণ্ঠ ভেসে আসে পেছন থেকে। তাহমিদ, থামো। তাহমিদ থেমে যায়। সেই কণ্ঠ সে চেনে। পাপা। ধীরে ধীরে সে পিছন ঘুরে দাঁড়ায়। গালিব দাঁড়িয়ে আছেন, চোখে চিন্তার ছাপ, কণ্ঠে বেদনা। তাহমিদ সামনে এগিয়ে আসে। তুমি এখানে? গালিব এগিয়ে আসে, খুব শান্ত গলায় বলে, তুই এখনো জানিস না কার বিরুদ্ধে যুদ্ধ করছিস। তুই ভাবছিস তুই শুধু রাফিদের সঙ্গে লড়ছিস, কিন্তু তো শুধু একটা গুটি। তাহমিদের মুখ শক্ত হয়ে ওঠে, কণ্ঠে রাগের চাপ। গালিব থেমে একবার চারপাশ দেখে, তারপর কোমরের কাছে হাত রেখে বলে, শোন, রাজ আমাকে সব বলেছে। রাফিদ শুধু রাফিদ না, ও হলো রাশিদের ছেলে। তাহমিদের চোখ বড় হয়ে যায়। রাশিদ আমাদের সব থেকে বড় শত্রু। গালিব এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিচু গলায় বলে, রাশিদ আমাদের পরিবারের সবচেয়ে বড় শত্রু। সেই লোক আজ তোর ভালোবাসাকে টার্গেট করে তোর জীবন শেষ করতে চায়। তাহমিদের চোখে ঝড় উঠে যায়। মানে? গালিব তাকায় ছেলের চোখে, তারপর বলে, তুই যুদ্ধটা ভালোবাসার জন্য করছিস ভেবে ভুল করিস না। এটা পরিবার, সম্মান আর রক্তের লড়াই, আর ওরা তোকে টেনে নিচ্ছে এক ফাঁদে। তাহমিদ চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলে, তাহলে আমি যা করেছি সেটা ভুল না। আমি এখন শুধু আরিশার জন্য না, আমাদের জন্য লড়ব। গালিব ছেলের কাঁধে হাত রাখে, চোখে একসাথে গর্ব আর ভয় নিয়ে বলল, তুই যখন নামছিস তাহলে শেষ পর্যন্ত যাবি, কিন্তু মাথা ঠান্ডা রাখিস তেজ। রাগে যেন তুই নিজের হার না লিখে ফেলিস। তাহমিদ চুপচাপ মাথা নিচু করে তারপর ধীরে বলল, আমি হারতে শিখিনি পাপা। এখন সময় এসেছে তাদের বুঝিয়ে দেব তেজ কতটা ভয়ানক হতে পারে। তাহমিদ আবার হসপিটালের ভিতরে যেতে লাগলো। হাসপাতালের নির্জন করিডোরের নিঃশব্দে হেঁটে আসছে তাহমিদ, চোখে অদ্ভুত শূন্যতা, ভেতরে তোলপাড়। সে থেমে দাঁড়ায় রাদিফের কেবিনের সামনে। গার্ড ছিল, কিন্তু গালিবের নাম শুনেই ভেতরে যেতে দেয়। রাদীপ আধশোয়া অবস্থায় ছিল, চোখে কালো দাগ, মুখে কাটা দাগ, গায়ে ব্যান্ডেজ। তাহমিদ সামনে এসে চেয়ার টেনে বসে পড়ে। নীরবতা। তোর পরিচয় যখন জানলাম, এখন সত্যিটা বল। রাদীপ ঠান্ডা হেসে বলে, তুই যখন জানতে পেরেছিস আমি রাশিদের ছেলে, তখন শোন, তোদের ঘরের গর্ব তোর আরশিয়াকে আমি বিয়ের আগের দিনই রাতে কিডন্যাপ করে এনেছিলাম। তাহমিদের চোখ কেঁপে ওঠে। কি বললি তুই? রাদীপ ঠান্ডা গলায় আবার বলল, তুই যেটা জানিস না তাহমিদ, সেটা হলো আরশিয়াকে তুলে নিয়ে এসে প্রথমে একটা আই দিয়ে বানানো ভিডিও দেখায় আরশিয়ার সঙ্গে আমার ফেক ভিডিও, যাতে ওভাবে ওর সম্মান শেষ। তারপর আমি আসল পরিচয় দেই। তাহমিদের চোখে বিদ্যুৎ খেলে যায়। তাহমিদ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আমার বাবার হুকুম ছিল খান পরিবারের কাউকে ভাঙাতে হবে, আর তুই হচ্ছিস সবার চোখের মণি। তাই আমি আরিশাকে বিয়ে বাড়ি থেকে তুলে এনেছিলাম, যাতে তোর মন ভেঙে যায়। তাহমিদের শ্বাস বন্ধ হয়ে আসছে। কথাগুলো শোনার পরে তাহমিদ গর্জে উঠে দাঁড়ায়। তুই আমার বউয়ের সম্মানের সঙ্গে খেলেছিস। তুই একটা কিট। বিয়ে আরিশার বলা প্রতিটা কথা, প্রতিটা হাসি সব আমার সাজানো। আমি আরশিয়াকে বলেছিলাম, তোর কাছে যদি যাই তাহলে তোর লাশ এতগুলো টুকরো করব, গুনে গুনে শেষ করতে পারবে না। আরিশা অবুঝ ভীতু, সহজে আমি ওকে দাবার গুটির মতো চিলেছিলাম, যেটা খুব সহজে কাজে লেগে যায়। মেয়েটা তোকে খুব ভালোবাসে রে, ও চায়নি তোর কোনো ক্ষতি হোক, কিন্তু আমি খুশি ছিলাম তোর মন ভাঙতে পেরে। তাহমিদের চোখে তখন আগুন, মুখ শক্ত, দাঁতে দাঁত চেপে বলে, তোর বাঁচার যোগ্যতাই নেই রাফিদ। প্রথমবার দুই তোর চালাকির জন্য বেঁচে গেলেও এবার তোর হারার এসেছে। তোর মা বাবা, তোর আরিশা সব আমার টার্গেট। এখন তুই চাইলেও থামাতে পারবি না। তাহমিদ ঠান্ডা গলায় বলে, দেখে নিস রাফিদের রক্তের শেষ পেরেক আমি ঠুকবো। এবার সব শেষ হবে আমার হাতে। হঠাৎ পিছন থেকে শক্ত গলা ভেসে এলো, আগে নিজে বেঁচে দেখা, কারণ তুই নিজেই মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছিস।
তাহমিদ পিছনে তাকালো, দেখে গালিব হেঁটে আসছে, কালো শার্ট, গাঢ় দৃষ্টি, চোখে আগুন। রাদিফের বেডের কাছে এসে দাঁড়িয়ে গালিব গর্বের সাথে বলে উঠল, ইউনিভার্সিটির টপ স্টুডেন্টদের মধ্যে একজন আমার ছেলে। তার জ্ঞান সম্পর্কে তোর কোনো ধারণা নেই। তুই যা চালিয়েছিস তার এক দেরি করে হলেও সে ধরে ফেলেছে। তুই এখন বুঝতে পারবি তুই কার কলিজায় হাত দিয়েছিস। রাদিফের মুখ কেমন থেমে গেল, চোখ কুঁচকে উঠল। গালিব তাহমিদের দিকে এগিয়ে এসে বলে, বিপদ আসবে, যুদ্ধ হবে, কিন্তু মনে রাখিস তুই একা নস। তোর পাপা তোর সাথে লড়ছে, প্রস্তুত আছে সব সময়। বাবা, তুমি আমার সাথে থাকলে এসব কিটকে আমি একাই শেষ করে ফেলবো। গালিব রাদিবের দিকে তাকিয়ে বলল, আমরা তোকে একটু দেরিতে ধরেছি, কিন্তু এবার তুই তোর শাস্তি পাবি। তোর ছায়ার অনেক অন্ধকার, এখন আলোয় থাকা দরকার তোর। রাজ সব প্রমাণকাল পুলিশকে দেবে। তোর খেলা শেষ, রাফিদ। রাদিবের ঠোঁটে ঠান্ডা হাসি দিয়ে বলল, এখনো খেলা শেষ হয়নি আবরার খান গালিব, এখন শুরু হবে আগুন। রাদিফ নিঃশব্দ হয়ে বসে আছে হাসপাতালের কেবিনে, মুখে চিন্তার ছাপ। ঠিক তখনই দরজার পাশে ভিড় করে কয়েকজন পুলিশ। ঢুকলো রুমে। পুলিশ অফিসার কড়াভাবে বলল, আপনার নাম রাফিদ হোসেন মাহি। আপনাকে কিডন্যাপ, ব্ল্যাকমেল এবং নারীর প্রতি সহিংসতার অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে। আপনার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে। রাদিফের মুখে বিদ্রুপের হাসি। রাদিফ ফিসফিস করে বলে, এখন খেলা জমবে। ঠিক সেই সময় গালিবের ফোন বেজে উঠল। ডিসপ্লেতে ভেসে উঠল প্রাইভেট নাম্বার। গালিব ফোনটা কানে তুলল। ওপাশ থেকে ভারী ঠান্ডা গলায় রাশিদের কণ্ঠ ভেসে এলো, তোর ছেলে তো বেশ চালাক রে গালিব। আমার ছেলেকে দড়িয়ে দিতে চাচ্ছিল, ভুল করছি। এখন শুন, তোর বউ আর তোর ছেলের বউ দুজনেই এখন আমার জিম্মায়। গালিবের মুখের রং এক লহমায় ফ্যাকাশে হয়ে গেল। রাশিদ আবার বলল, ভালোই আমার ছেলেকে নিয়ে আমার দেওয়া ঠিকানায় চলে আয়, না হলে দুজনের লাশ পেয়ে যাবি। সময় আছে 1 ঘন্টা। ফোন কেটে দিল। গালিব থমকে গেল কিছু সময়, তারপর ঠান্ডা গলায় তাহমিদকে বলল, তাহমিদ, এবার খেলা আসলেই শুরু হয়েছে। কি হয়েছে পাপা? কে ফোন করেছিল? রাশিদ তোর মা আর আরিশাকে তুলে নিয়ে গেছে। ওর দেয়া অ্যাড্রেসে রাফিদকে নিয়ে যেতে বলল 1 ঘন্টার মধ্যে, না হলে। তাহমিদ রাজের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে রাদিফের মাথায় ঠেকালো। তাহমিদ, এটা কি করছো তুমি? আমাকে ওকে নিয়ে যেতে হবে, তাই আমি আপনাদেরকে এখন দিতে পারবো না। আমাকে যেতে দিন। তেজ বাবা, দাঁড়াও, আমিও আসছি। মৌলান ইয়েন দুজনই তাহমিদের পিছু পিছু গেল। গালিব অ্যাড্রেস সেন্ড করে দিল তাহমিদকে। তাহমিদ গাড়ি নিয়ে দ্রুত ছুটছিল। গালিবের দেয়া অ্যাড্রেসে হঠাৎ ফোন বেজে উঠল। ডিসপ্লেতে জিশান মামা কলিং। তাহমিদের বুকটা ধক করে উঠল। কল রিসিভ করতেই কান্না ভেজা কাপা কণ্ঠে জিশান বলে উঠল, তাহমিদ কে বা কারা বাড়িতে এসে সবাইকে মেরে রক্তাক্ত করে দিয়ে তুবা আর আরিশাকে তুলে নিয়ে গেছে। তাহমিদের মুখ সাদা হয়ে গেল। তুমি কোথায় ছিলে মামা এতক্ষণ? আমি একটু আগেই ফিরলাম। পুরো বাড়ি রক্তে ভেসে গেছে। মা অজ্ঞান হয়ে পড়ে আছে। অনি, নীলা, রিহানা, নাদিবা, নাফিজ সবাই পড়ে আছে রক্তাক্ত হয়ে। আরিশা আর তুবার কোনো খোঁজ খবরই নেই। মামা, আমি জানি এটা আমাদের বড় শত্রু রাশিদের কাজ। জিশানের চোখে আগুন জ্বলে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে অ্যাড্রেস দে। ওই কুত্তাটা যদি আমার মেয়ে আর বোনের গায়ে হাত দেয়, আমি তাকে কবর থেকে তুলে আবার মারব। তাহমিদ রাগে কাঁপতে কাঁপতে বলল, মামা, আমি অ্যাড্রেস পেয়ে গেছি, সোজা ওখানেই যাচ্ছি। ওপাশ থেকে কাপা গলায় জিশান বলল, তাহমিদ প্লিজ সাবধানে যাস, ওরা খুব ভয়ঙ্কর। তুমি সবাইকে হসপিটালে নিয়ে যাও, আমি ইয়েনকে পাঠিয়ে দিচ্ছি তোমার কাছে। ও তোমায় হেল্প করবে। আর আম্মু আর আরিশার জন্য চিন্তা করো না। আমি আমার স্ত্রী আর মাকে জীবিত নিয়েই ফিরবো। আমি তাদের গায়ে একটা আঁচড়ও হাসতে দিব না। আর যারা এই কাজ করেছে তাদের কলিজা ছিঁড়ে কুত্তাদের খাওয়াবো। তাহমিদের চোখে তখন শুধু আগুন। তার শিরায় শিরায় জ্বলছিল প্রতিশোধের আগুন। হাতের মুঠোয় ফোনটা কাঁপছিল, আর গাড়ির গতি যেন রক্তের গতির চেয়েও বেশি ছিল। তাহমিদের চোখে আগুন, হৃদয়ে ছিল একটা কথাই শুধু,
আমার মা আর আমার স্ত্রী ওদের চোখের পানি ছড়লে আমি তোদের রক্ত ঝরাবো। লোকেশনে পৌঁছাতে তাহমিদের সময় লাগলো না। একটা পুরনো ফ্যাক্টরির সামনে গাড়ি থামিয়ে সে পকেট থেকে বন্দুক বের করলো। রাদীপকে সাথে নিয়ে ঢুকলো। তার পেছনে এসে পড়ল মুলান ও রাজ। মুখে কোনো কথা নেই, শুধু ইশারায় বুঝে নিল সবাই আজ যুদ্ধ হবে। ফ্যাক্টরির ভেতর থেকে কাঁচ ভাঙার আওয়াজ, নারীদের চিৎকার আর অশ্লীল হাসির শব্দ ভেসে আসছিল। তাহমিদের শরীরের প্রতিটি পেশি তখন লড়াইয়ের জন্য প্রস্তুত। গালিবের ফোন এলো। বাবা, আমি ঠিক আছি, কিন্তু সাবধানে থেকো। ওরা শুধু পিচাস না, ওরা শয়তানেরও বড় শিক্ষক। আমি র্যাব নিয়ে রওনা দিয়েছি, সময় লাগবে। তাহমিদ মাথা নেড়ে বলল। ততক্ষণে আমি খেলা শুরু করে ফেলবো বাবা। তাহমিদ রাদীফকে নিয়ে গেল যেখানে তুবা আর আরিশা বন্দি। দরজা ভেঙে ঢুকতেই দেখল দুইটা গুন্ডা চুল টেনে মারছে আরিশাকে, আর তুবা চেয়ারে বন্দি। তাহমিদের গর্জনে পুরো ঘর থমকে গেল। একটা গুলির শব্দ, প্রথম গুন্ডার কাঁধ ফুটো, দ্বিতীয় গুন্ডার পা লক্ষ্য করে গুলি। সে মাটিতে লুটিয়ে পড়ল। বাহ, তোর তো দেখছি অনেক উন্নতি হয়েছে। আমি 3 বছর আগে ঠিক জানতাম আরিশা হচ্ছে তোর জীবনে, কিন্তু তুই তো কাউকে টের পেতে দিসনি। কিন্তু এবার তোদের বাবা ছেলের খেলা শেষ। কে কার খেলা শেষ করবে সেটা সময় বলে দেবে। এই যে তোর ছেলে। তাহমিদ রাদীফকে ধাক্কা দিয়ে রাশিদের দিকে ঠেলে দিল। রাদীফ ভাঙা শরীর নিয়ে রাশিদের দিকে গেল। তাহমিদ ছুটে গিয়ে আরিশাকে নিজের বুকে জড়িয়ে ধরল। তুই ঠিক আছিস? ভয়ে কাঁপতে কাঁপতে আরিশা বলল, তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। এদিকে তোবার মুখে রক্ত, কিন্তু চোখে তৃপ্তির জল নিয়ে বলে উঠল সে, আমার ছেলে আর সত্যিকারের যোদ্ধা। রাজ ও মুলান অন্যদিকে পুরো ফ্যাক্টরির লোকজনগুলোর সাথে মারামারি করছিল। কিছুক্ষণ পরে র্যাব এসে সব নিয়ন্ত্রণে নেয়। গালিব এসে পৌঁছায়, জড়িয়ে ধরে তাহমিদকে, বলে, আজ তুই প্রমাণ করেছিস তুই শুধু আমার ছেলে না, তুই আমার অহংকার। তাহমিদ চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ তার হাতে থাকা বন্দুকটা মাটিতে ফেলে দিল আর গালিবকে জড়িয়ে ধরল। গালিব তাহমিদকে ছেড়ে তুবার কাছে গেল। সুইটহার্ট, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? এতক্ষণ ঠিক ছিলাম না, কিন্তু এখন 2 যোদ্ধাকে একসাথে দেখে আমার গর্ব হচ্ছে। এই সুযোগে রাশিদ আর রাদীফ পালাচ্ছিল। রাশিদ গাড়ির দিকে ছুটে যাচ্ছিল বাঁচার জন্য, কিন্তু হঠাৎই থেমে গেল, যেন মৃত্যু নিজেই থামতে বলেছে। রাশিদ একটা হাসি দিয়ে তাহমিদকে বলল, তোর মা বেঁচে আছে, কিন্তু বউটাকে কি করে বাঁচাবি? এখন দেখ নিজের আপন কিছু হারানো কতটা কষ্টকর। ঠাস, একটা গুলি বের হয়ে গেল রাশিদের বন্দুক থেকে। বুক ফুঁড়ে গুলি ঢুকে গেল আরিশার শরীরে। আরিশা! তাহমিদের বুক চিৎকার করে উঠল। আরিশার মুখে এক ফোঁটা হাসি নিয়ে থেমে গেল তাহমিদের বুকে। তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। আমি জানি তুমি আমায় অনেক ভালোবাসো। রক্তে ভিজে গেল তাহমিদের জামা, হাত, হৃদয়। রাদীফ ও রাশিদের মুখে তৃপ্তির বিজয়ের হাসি। গালিব সাথে সাথে জরুরি মেডিকেল টিম ডেকে ফেলেছে। তাহমিদ কাঁদছে, একেবারে শিশু হয়ে গেছে সে। স্টর্ম, আমাকে ছেড়ে যাস না প্লিজ। আমি তোর কিছু না শুনে তোর কষ্ট বাড়িয়েছি, কিন্তু আমি তো তোকে বড্ড ভালোবাসি রে। রাশিদ, রাদীফ হাসছে। তাহমিদ আরিশাকে ধরে কান্না করছে। ঠিক তখনই গালিব চারপাশে তাকিয়ে দেখে পুলিশ একটু দূরে দাঁড়িয়ে আছে। গালিব চোখে রক্ত উঠে আসা এক দৃষ্টিতে রাশিদের দিকে তাকায়। এক পাশে পড়ে থাকা একটা ভারী লোহার চেয়ার হাতে তুলে নেয় গালিব। এক মুহূর্ত একটা নিঃশব্দ ধাপ, আর একটাই আঘাত। লোহার চেয়ারের নির্মম আঘাতে রাশিদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাশিদ সেখানেই নিথর, স্পট ডেথ। সবার দৃষ্টি হিম হয়ে আসে। রাজ ছুটে আসে গালিবের দিকে, তাকিয়ে বলল, গালিব, তুই এটা কি করলি? এটা তো মার্ডার। আইন নিজের হাতে তুলে নিলি। গালিব ধীরে ধীরে গা ঝাড়া দিয়ে দাঁড়ায়, চোখে আগুন নিয়ে বলল, আমার পরিবার, আমার বউ, আমার পুত্রবধূর রক্ত ঝরিয়ে কেউ বেঁচে যাবে, এটা যদি কেউ ভাবে তাহলে ভুল। আমার ছেলের গায়ে কেউ হাত তুলবে আর আমি চুপচাপ থাকবো? আমার পরিবারকে যে ছোবে,
আমি তাকে পৃথিবী থেকে মুছে ফেলবো। আজ একটা পশুকে শেষ করেছি। রাজ কাঁধে হাত রাখে, গালিবকে বলল, তুই পিতা আমি জানি, কিন্তু আজ আমি তোকে বাঁচাতে পারবো না। এদিকে তাহমিদ নিজের চোখে পাপার এমন রূপ দেখে স্তব্ধ। আঁচল দিয়ে আরিশার রক্ত মুছে আর পিতার দিকে চেয়ে বলে, পাপা এটা তুমি কি করলে? গালিব তাহমিদের পাশে এসে বসে, তাহমিদের মাথায় হাত বুলিয়ে বলল, তুমি আমার একমাত্র সন্তান, তোর চোখের জল আমার একদম সহ্য হয় না। যারা তোকে কষ্ট দিয়েছে আমি তাদের নিঃশেষ করব, এই আমার ওয়াদা। তুবা এসে আরিশাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। সবার চোখে জল, আরিশার নিঃশ্বাস ধীর, কিন্তু সে এখনো বেঁচে আছে। আরিশার শরীর কাঁপছে, চোখে জল। কিছু একটা কথা বলল ধীরে, আমি তোমার ছিলাম, তোমার আছি আর তোমার থাকবো। তোমার নামেই আমি বাঁচতে চাই, আমি তোমাকে ঠকাইনি। রাদিফ রাশিদের নিথর দেহ নিয়ে কান্না করছে। চারপাশে পুলিশ, রাজ আর কিছু র্যাব সদস্য। র্যাব কমান্ডার সামনে এসে গালিবের দিকে তাকিয়ে বলে, মিস্টার আবরার খান গালিব, আপনি একজনকে জনসম্মুখে খুন করছেন। আমাদের আপনার সঙ্গে চলতে হবে। চারদিকের লোকজন নিঃশব্দ, কেউ কিছু বলতে পারছে না। গালিব নিঃশব্দে হাত বাড়িয়ে দেয়, র্যাব হ্যান্ডকাফ পরিয়ে দেয়। তাহমিদ ছুটে আসে, পাপা কেন করলে এমন? আমি তোমাকে ছেড়ে একা থাকতে পারবো না। আমি যাব তোমার সাথে, আমি একা থাকতে পারবো না। গালিব ছেলের মুখে হাত রাখে, চোখে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে বলে, তুই আমার ছেলে, এখন তোর দায়িত্ব অনেক বড়। আরিশা হাসপাতালে, আমার পুত্রবধূ, তুই ওর পাশে থাক। আমি রাজের সাথে যাচ্ছি, তুই কাঁদিস না, এই আবরারের কিছু হবে না। গালিব চলে যাচ্ছে। তাহমিদ চিৎকার করে ওঠে। গালিব হেসে বলে, এই হাসিটা মনে রাখিস, আমি তোদের জন্য মরতে পারি, আবার কাউকে মারতেও পারি, কিন্তু তুই বাঁচতে শিখ, তুই লড়তে শিখ, আর আরিশাকে ফিরিয়ে আন একদম সুস্থ করে। গালিবকে নিয়ে র্যাবের গাড়ি চলে যায়। তাহমিদ স্থির দাঁড়িয়ে থাকে। রাজ পেছনে তাকিয়ে চোখ ইশারা দিয়ে বলে, ওকে শক্ত হয়ে দাঁড়াতে দে, এটা তার বাবার মতো মানুষ হওয়ার সময়। হাসপাতালের ইমার্জেন্সি ওটিতে চলছে আরিশার অপারেশন। চারদিকে অস্থিরতা। ডাক্তার বলেছে। তাহমিদ বাহিরে দাঁড়িয়ে পাথরের মতো, চোখে অশ্রু জমে আছে, কিন্তু গলার স্বর নিঃশব্দ। একপাশে তুবা সাদা চাদরে মুখ ঢেকে বসে আছে। গালিব নেই, আরিশা মৃত্যুর সাথে লড়ছে। হঠাৎ তাহমিদ নিঃশব্দে উঠে দাঁড়ায়। চারিদিকে সবাই তাকিয়ে দেখে। ওয়ার্ড থেকে বেরিয়ে একটা নির্জন করিডোরে যায় তাহমিদ। সেখানে একটা ছোট্ট নামাজ ঘর। তাহমিদ জীবনে দ্বিতীয়বার আল্লাহর কাছে আরিশাকে এবং গালিবকে ফিরে পেতে চায়। তাহমিদ সিজদায় চলে যায়। আল্লাহ, আমি তাহমিদ খান তেজ, আমার পাপার নাম গালিব। আমি বাবাকে ভালোবাসি, আর যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি ওর নাম আরিশা। আমি কখনো কিচ্ছু চাইনি, প্রথম আরিশাকে চেয়েছিলাম, তুমি দিয়েছিলে। আজ আবার চাচ্ছি, আমার পাপা আর আরিশাকে আমার কাছে ফিরিয়ে দাও, আরিশাকে বাঁচিয়ে দাও। তাহমিদের গলা কাঁপছে, কান্না গড়িয়ে পড়ছে। সিজদার মাটিতে একটি একটি শব্দ যেন আসমানে গিয়ে ধাক্কা খাচ্ছে। যদি দরকার হয় আমার সব নিয়ে নাও, কিন্তু ওকে বাঁচিয়ে দাও। ওদিকে ওটির লাইট বন্ধ হয়। ডাক্তার বেরিয়ে এসে বলে। তাহমিদ ছুটে আসে। ডাক্তারের কথায় সে ভেঙে পড়ে, কাঁদে, হাসে আর শুধু বলে, আল্লাহ ধন্যবাদ, তুমি শুনেছ। তুবা তাহমিদকে হসপিটালে রেখে গালিবের সাথে দেখা করতে বেরিয়ে গেল। গালিব চোখে গভীর স্থিরতা, কিন্তু মুখে অনড় এক যন্ত্রণার ছাপ। হাতে হাত করা নেই, তবু যেন সমস্ত শরীর ভারী হয়ে আছে অপরাধ বোধে। পেছনের গেট দিয়ে ঢুকে এলো তুবা। চোখে ঘুম নেই, মাথায় সাদা ওড়না, শরীরের কাপড়গুলো ভেজা। হয়তো সজল চোখে আবার বৃষ্টি পড়েছে। গালিবকে দেখতে যাওয়ার পথে দুজনের চোখে চোখ পড়ল। সেখানে ছিল না কোনো অভিমান, ছিল না কোনো অভিযোগ, ছিল কেবল নিঃশব্দে বলা হাজারটা কথা। তুবা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, চেয়ারে বসলো। গালিব কোনো কথা না বলে মাথা নিচু করে ফেলল। তুবার গলা কাঁপা কাঁপা। আমি জানি তুমি যা করেছো সেটা আমাদের জন্যেই, কিন্তু গালিব মাথা তুলল, চোখ লাল হয়ে আছে, কিন্তু মুখে শান্ত কণ্ঠ। কিন্তু আমি একজন খুনি, তুমি কিভাবে আমার সামনে দাঁড়াবে সুইটহার্ট? তুবা চুপ। কিছুক্ষণ পর বলল,
কারণ তুমি আমার স্বামী, আমার সন্তানের বাবা। তুমি আমার গালিব, যেই ভালোবাসা রক্ষা করতে গিয়ে আজ শাস্তি নিচ্ছে। আমি তোমার স্ত্রী, তোমার এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার আমাকে। গালিবের চোখে পানি জমে গেল, ধীর কণ্ঠে বলল, তুমি আমাকে ঘৃণা করো না সুইটহার্ট? তুবা হাত বাড়িয়ে জানালার ফাঁক দিয়ে গালিবের হাত ধরে বলল,